কেন, ভুল কিছু করে ফেলেছি? একটা ঢোক গিলল সারিকা, মাথা দুলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসলো। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি, এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্যসঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের না করতে পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস। তুমি নিশ্চয়ই ক্লান্ত, আসো কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকেটা নিয়ে রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতো নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকিয়ে দেখলো মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেকে উত্তেজিত থাকে। অন্তত সারিকা সেই ধরনের মেয়ে, সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময় উপরতলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয় জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদে সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারায় মৃদু আতঙ্ক। পর্ব 40। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকার ছুটতে দেরি হলো না। মিসিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি করে কাঁদছে ইজান। এক হাত দিয়ে নিজের মাথার চুল নিজে টেনে ধরেছে, সেই ব্যথায় নিজেই কেঁদে অস্থির। একটা দীর্ঘশ্বাস ফেললো সারিকা। ফুলের বুকেটা একপাশে শোকেসের উপর রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল। ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙ্গুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছো আমাদের বংশের চিরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির না আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। আব্বা। ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফুপাতে ফুপাতে ফুপির কাঁধে মুখ গুজলো। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে ফুপিমণি এখানে। ইজান ইজ আ স্ট্রং বয়। কে সাহসী? ইজান সোনা সাহসী। কে ভালো বেবি? আমার কুচুপু সোনা ভালো বেবি। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল, চোখের দৃষ্টিতে আরাম ভর করলো। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়ে সে দৃশ্যটা দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভিন্ন একটা কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম ভাবে হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধহয় জীবনে এমন একটা পর্যায়ের ভেতর দিয়ে যায় যখন তার সন্তান নিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। ইজানের কান্না থেমে যাওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েটি। মিসির গলা খাকারি দিয়ে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুগন্ধি বলে ডাকে, তাতে কেমন যেন ভাইসুলভ আদর মেশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলে কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি হেসে বলল, বাবু তো কাঁদতেছে। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিসির সংক্ষিপ্ত একটা নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো, একটা হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙ্গুলটা আঁকড়ে ধরল। তৎক্ষণাৎ যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসলো মিসির, ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেলো। নিজের আঙ্গুলটা উৎসর্গ করলো তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখলো। মিসিরকে আজ কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলেই মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে। মন্তব্য না করে পারল না সে। মিসির ইজানের দিকে চেয়েই জবাব দিল, ভাবলে ভাবুক দেখাতেই পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল। নীরে টাকি মেলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিসির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল, আমার কেন যেন মনে হয় আমি যতটা নরবরে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। এই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটা শব্দ উচ্চারিত হলো না, পারল না সে। বুকের ভিতর ক্রমশ একটা ভারী চাপ জেঁকে বসলো তার। পার্টি এখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলেও নিজের চোখে কখনোই দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল। হলের ভেতর যেন একটা কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেলে আপনা আপনি মানুষের নাচ উঠে যায়।
এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এই দেশে ডিজে মানে একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনও নতুন। সাইবানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এই দেশে ডিজে মানে মানুষ সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে বিয়েবাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়, অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর 5 জন শিল্পীদের মতো একজন আর্টিস্ট, ইচ্ছামতো বিট বসালেই হয় না, বরং তার ভেতরেও নিজস্ব সৃজনশীল থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিট হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনের বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনি এমনি স্টাইলের জন্য নড়াচড়া করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে, কোন বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে। এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থেকে থাকলে এক্ষেত্রে সাইবান সেটাই। লাল নীল বাতি ঝলমলে চোখ মাঝে মাঝে ধাঁধিয়ে যাচ্ছে ইরামের, তবুও সে দেখছে চারিপাশের উন্মাদনা। সাইবান অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্র্যাক চালিয়েছে, তাতেই সবাই বাঁধনহারা পাখির মতো নিচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রেঞ্চের মতন মিশ্রিত কোনো একটা ভাষায় কি যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্ফঝম্ফটা তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময়ী দেখাচ্ছে তাকে, বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলে এখন শুধু পোলো শার্ট পরনে, তাতে শক্তিশালী বাহুজোড়ে একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যান্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নিচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারে লেপ্টে গিয়েছে, কপালের চুলগুলো আধা ভেজা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোয় দৃশ্যটা ইরামের নিজের কাছে কেমন মোহনীয় লাগছে, অন্যান্যদের কথা তো বাদ। স্টেজের উপর এবং চারিপাশে মেয়েরা ঘুরে ঘুরে নাচছে, বিশেষ করে অনেকেই সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে, অ্যালকোহল, ছেলেমেয়েদের বেহায়াপনা। কিন্তু এই পার্টিটাতে সেসব নেই, এখানে শুধু উন্মাদ নৃত্য করার জায়গায় আছে। প্রয়োজনে ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যাবে, তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম সুন্দর ছেলে, ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে ডিজেকে? নিজের মতো নাচলেই হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতো গ্রুপ করে করে নাচছে, বাকিরা অমন কেন হতে পারছে না? এই কারণে ইরাম কিছু উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলের মুখই বন্ধ হয়ে গিয়েছে, কেউ আর একটা কথাও বলেনি। অনেকে বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে, কোথায় নাচ শিখেছে, কি কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কূটকীর্তির প্রভাবে, সেটা ইরাম জানে। সেই কূটকীর্তিকারী এখন এমন উন্মত্ত প্রাঙ্গণের ভেতরও এক কোনায় থম মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখটা দেখে না চাইতেও খানিকটা চাপা আনন্দ পেল ইরাম। সে যে নিজের বান্ধবী রিশাকে বলে এসব ঘটিয়েছে সেটা বোঝাই যায়, না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের উপর বলে খুব কম, সমালোচনা হয় আড়ালে। কি ভাবছো? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনলো। পাশে দাঁড়ানো কাইসানকে দেখলো সে। বন্ধুর জোরাজোরিতে একটু আগে ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল, এইমাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে তা, ঠোঁটে জিভ বোলানোর কারণে আলো আধারিতে জলজলে দেখাচ্ছে, শার্টটা গায়ে আটসাট হয়ে পড়েছে। ইরাম চোখ ফিরিয়ে নিজের হাতের এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচি কাজ নেই তার, তাই খাবারে মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না। বলেই সে কাবাবটা মুখে পুরে দিল। চিবানোর সময় কাঠবিড়ালির মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কাইসান মোলায়েম হাসি নিয়ে দেখলো। একটা আঙ্গুল তুলে না পারতে ছোট্ট একটা গুঁতো দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ 2 পা সরে গেল, তবদা খেয়ে চেয়ে রইল। কাইসান এবার শব্দ করেই হাসলো। কাঠবিড়ালির মতো গাল ফুলিয়ে খাও তুমি। ইরাম খাবারটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ খাই, এত ফুলাফুলি দেখে কি কাজ? কাইসানের হাসিটা বিস্তৃত হলো। তবে সে দূরত্ব মেটালো না, সেখানেই দাঁড়িয়ে থাকলো। বুকে 2 বাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেস করতে পারতে তাহলে আজ প্রফেশনাল ড্যান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করলো না। আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একদম অপ্রত্যাশিত, বিশেষ করে কাইসানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল, অর্ধেক কাবাব মুখে নিয়ে ঘুরে দাঁড়ালো। অবাক নয়নে দেখলো ট্রেনারকে। কাইসান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন কখনোই করেনি এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য নাকি সাইবানের বক্তব্য তার উপর প্রভাব ফেলেছে? ইরাম কোনো জবাব দিচ্ছে না দেখে কাইসান মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো তাহলে এভরিথিং এলস ডাজ নট ম্যাটার, যে সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি।
বিড়বিড় করলো ইরাম। প্রশ্নটা কায়সানা থেকে নিজেকে বেশি করলো সে। তাকে দেখে সত্যি মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভেতরে কেমন যেন আনচান করে উঠল। তার অজান্তে চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে, যেখানে সাইবান কানে হেডফোন গুঁজে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠছে সে। ডিজে আলাদিন, ডিজে আলাদিন। চারিপাশ উল্লাস ধ্বনিতে ফেটে পড়ছে। মিউজিক পরিবর্তন হয়ে বহুল জনপ্রিয় একটা গানের সুর বেজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করলো। স্টেজের উপর উঠে গেল অনেকেই। সাইবানকে ঘিরে তাদের আগ্রহের শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে, অনেকে আবার অনুরোধ করে সেলফিও তুলে নিচ্ছে। সবকিছু ইরামের ভেতর কেমন যেন জটলা পাকিয়ে গেল। কায়সানকে কোনো উত্তর করা হলো না। তার অর্ধেক কাবাব প্লেটে রেখে দিয়ে ইরাম উল্টো ঘুরে গেল। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়ে এসে বেরিয়ে গেল হল থেকে। হলের পিছনে ছোট একটা লেক আছে, একপাশে তীরে শান বাঁধানো পথ। সেই পথের উপরে বেশ কয়েকটা স্ট্রিট লাইট, অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটা স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে সে হিসাব নেই, তবে ভালো লাগছে তার। লেকের উপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলরলের আড়ালে একটুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল দুলছে। শারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজেই খেলছে, তাই বিশেষ চিন্তা তার হচ্ছে না। তার মাথায় শুধু কায়সানের কথাগুলো ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছে কি তেমনটাই মনে হয়? প্রশ্নটা কেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে শুধু মাথা হেলিয়ে পেছনে তাকালো। অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে বিস্মিত করলো। লম্বা লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পোলো শার্টটাও খুলে ফেলেছে, এখন শুধু কালো একটা ট্যাঙ্ক টপ আর গ্যাবার্ডিন পরনে। মাথায় ক্যাপ, শো ফেলে চলে এসেছে নাকি? তুমি ইরাম জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, কিন্তু পুরোটা উচ্চারণ করার সময় পেল না। সাইবানের শক্তিশালী হাত তার থুতনি চেপে ধরে মুখটা কাছে টেনে নিল। কোনো কথাবার্তা ছাড়া এসে ঠোঁট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে। অপর হাতটি দিয়ে ইরামের দুই হাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমু খেতে লাগলো। শুধুমাত্র আলতো কিছু ছোঁয়া নয়, বরং ডান গালের একই জায়গায় বারবার বারবার গভীরভাবে চুম্বন করে গেল সে, যেন কিছু একটা ঘষে মেজে মুছে ফেলতে চাইছে। এতটাই জোর এই অস্বাভাবিক আদরে যে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামচে ধরল, কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো কামড় বসিয়ে অসম্ভব গভীর এক গলায় বলল, পরের বার আমি সারা কেউ এই গাল ছুঁয়ে দিলে বিষয়টা শুধু ছুঁতে শেষ হবে না। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো। কায়সান কিছুক্ষণ আগে আঙ্গুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল, এজন্যই কি এত আক্রোশ? ভ্রু কুচকে ফেলল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে টের পেয়ে সাইবান শেষে একটা শুষ্ক চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছিল জায়গাটা। নিশ্চয়ই লাল হয়ে উঠেছে, কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছা হলো না, কিছুটা অভিমানও হলো। তাই শটান উল্টো ঘুরে গেল। ইরাম ঠোঁট ফুলিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কায়সানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? সাইবান যে হাজারটা মেয়ের সাথে নাচলো, তার বেলা ও ও সে তো আবার ডিজে, জনপ্রিয় মানুষ, মেয়েরা পাত্তা দেবে, অত্যন্ত স্বাভাবিক। ইরামি ব্যাকডেটেড, ছোটখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকে, যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি। অথচ সাইবান তার চেহারা দেখে গড়গড় করে সব পড়ে ফেললো যেন। একটা নিঃশ্বাস ফেললো সে। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগের উগ্রভাবটা এখন আর নেই তার মাঝে। জেলাস? সাইবানের নরম গলা শুনতে ইরামের ক্রোধটা বেড়ে গেল। ঝাঁজ নিয়ে বলল। ইরামের ঝাঁজটা বেশ উপভোগ করলো সাইবান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে। কাঁধে কাঁধ ছুঁয়ে যেতে ইরাম সরে দাঁড়াতে চাইলো, কিন্তু গোত্তা খেলো স্ট্রিট লাইটের খাম্বায়। সরার মতো জায়গা নেই। ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করলো। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে। গভীর চোখে তাকিয়ে আছে সে অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটা ঢোক গেল। বিষয়টা রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনসুটিও নয়, বরং সৎ অনুভূতি। হেট অনেক শক্তিশালী একটা শব্দ, আমি ঘৃণা করি না, শুধু মেনে নিতে বেগ পেতে হচ্ছে একটু, এটাই আর কি। সাইবান এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিজের বিশাল দুই হাতের আজলায় তুলে চোখে চোখ রাখলো। এটাই আমি, এটাই আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতে তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো। তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করে ফিরে তাকালো ইরাম। সাইবানের চোখ জোড়া গুরুতর মাত্রায় গভীর। রং কালো, কিন্তু এই কালোর মাঝেও কেমন একটা ঐন্দ্রজালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরিবার থেকে স্টেজের উপর কাউকে অ্যালাউ করব না। ঝুঁকে এলো সাইবান। অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। মেয়েরা আমাকে অনেক পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা,
তারা আমার ভাগ্য খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার ছবি তোলে, দুটো গল্প করবে, এটাই তাদের স্বপ্ন। তাছাড়া এটাই আমার অ্যাডভার্টাইজমেন্ট, আমার প্রচার। আমার শোয়ে ছবি সেলফি ভিন্ন ভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এইটুকুই আমার লাভ। আই সোয়ার, এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনোদিন ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবার চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকে চিনি, আপনাকে জানি এবং আপনাকেই মানি। সাইবানের কণ্ঠস্বর অনন্য হয়ে উঠল বুঝি, কেমন আকাশের মতন উদার এবং বিশাল শোনালো তার আওয়াজটা, ভাবগম্ভীর এবং প্রাণোদ্দীপক। আমাকে রমণের সমুদ্রে ফেলে দেওয়া হলেও চোখ বুঝে আমি শুধু আপনাকে কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। ইরাম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ঢেউ উঠল, আবেগের ঢেউ। না চাইতেও দ্বিতীয় একটা পুরুষের কথা তার মাথায় এলো। অরণ্য কি কোনোদিনও তাকে এভাবে বলেছিল? কোনোদিনও এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অন্তত ইরামের শান্তির জন্য হলেও। তৎক্ষণাৎ মাথা ঝাড়ল রমণী। না, ভাবা যাবে না। ওই জঘন্য পুরুষটার কথা সেই মায়াবী পুরুষটার সামনে ভাববে না, আর তুলনা করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না। চোখ মেলে সে সাইবানের দৃষ্টি মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতার মিশ্রণ নিয়ে শোনালো, শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি এবং তোমার এই শখের সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উঠতে থাকা চুলগুলো গুছিয়ে আনলো, কানের পিছনে সযত্নে গুজে দিয়ে সেই কানের লতিতে ঠোঁট ছুঁয়ে জানালো, আমি আপনার বইয়ের ভূমিকায় ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠাটা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখ পানে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছি তাই, মজা করছি না। আর কত গুরুতরভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুই বাহু পেঁচিয়ে তাকে কাছে টেনে নিল সাইবান। একদম শান্ত চেহারায় বিনা দ্বিধায় জানালো, জন্মের সময় 7টা থাপড় খাওয়ার পরকে দিছি। 7টা স্কুলে লটারি হওয়ার পর সপ্তম স্কুলে ভর্তি হতে পেরেছি। ক্লাস 7-এ প্রথমবারের মতো পুরো ক্লাসে রোল 1 হয়েছি। বারবার রিজেক্ট হওয়ার পর সপ্তমবারের প্রথম শোয়ের অফার পেয়েছি। সেই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার, ঠিক তেমনি আপনিও। ইরাম কোনো কিছু বলতে পারল না। সাইবান ঝুঁকে এসে তার কপালে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন আমি যদি না চাই তাহলে আপনি আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি আপনাকে আমার চাই। আপনি যাবেন না ইরম? ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি। ছোটবেলায় আপু ডাকতো, এখন মাঝে মধ্যে আপু ডাকে। আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেশিয়াস, হ্যান ত্যান কত কিছু বলে। কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার নাকি সেটাও ইরামের মনে নেই। তবে ওই কণ্ঠে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণিপাক খেলিয়ে দিল। সাইবান গভীর গলায় বলল, আমার কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পোটলাকে চাই, একান্ত নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হলরুমে দাঁড়িয়ে সেই ছেলেটাকে বলেছিল ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে সে এসব কিছু ছেড়ে দিবে, মুক্তি দিবে সাইবানকে। কিন্তু আদৌ কি পারবে ইরাম এই পর্যায়ে এসে? আর তোমার প্রফেশনাল হাজবেন্ড প্ল্যানের কি হবে? না চাইতে মুখ ফসকে বলে ফেললো ইরাম। তাতে ভ্রু কুচকে ফেললো সাইবান, তির্যক হাসলো। পরক্ষণে স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেললো নিজের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতন তাদের রাঙিয়ে তুলল। হব আপনার প্রফেশনাল হাজবেন্ড, বিনিময় না হয় প্রতিদিন 3 বেলা 3টে করে চুমু বেতন দিবেন। সাইবান আলাদিন, ছেলেটা যেন আস্ত একটা রহস্যের বাক্স, অদ্ভুতুর এক গোলক ধাঁধা, যাকে ইরাম যতই সমাধান করতে চায় ততই নতুন নতুন ধাঁধার মায়ায় জড়িয়ে যায়। যখনই মনে হয় ব্যাস এটুকুই, এর চেয়ে বেশি অনন্য সাধারণ হওয়া সম্ভব নয়, তখনই সাইবান এমন কিছু করে বসে যে ইরাম অত্যাশ্চর্য হতে বাধ্য হয়। এই ছেলেটার লিমিট কতটুকু জানা নেই রমণীর। গিজার বসানোর কারণে পানিটা উষ্ণ। রাতের বেলায় শরীর ছুঁয়ে যেতে কেমন আরাম বোধ হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে রাত্রির সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলছে ইরাম। লেকের ধারে স্ট্রিট লাইটের নিচে স্বামীর বলে যাওয়া কথাগুলো বারবার তার কানে বেজে চলেছে। আমার কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পোটলাকেই চাই। ছেলেটার প্রতি কোনো কালে কোনো প্রত্যাশা রাখেনি ইরাম, অথচ সে তার প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে উঠে গিয়েছে সবকিছুর ঊর্ধ্বে। একজন যুবকের পক্ষে কি আদৌ সম্ভব এভাবে চিন্তা ভাবনা করা? একজন ডিভোর্সি নারী, বয়সে বড়, অন্য এক পুরুষের ঔরসজাত সন্তান, এত কিছু মেনে নিয়ে কি সত্যি সবকিছুকে নিজস্ব বলে আপন করে নেওয়া যায়? ইরাম যে সংখ্যায় এত মাস ভুগিয়ে এসেছে সেই সংখ্যাগুলো সাইবানের আবেদনে কেমন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা ভুলের ঊর্ধ্বে নয়, যেমন নয় ইরাম নিজেও, কিন্তু সে তো নিজের ভুলগুলোকে কোনোদিনও যথাযথ ধরে বসে থাকেনি। তথাকথিত মেল ইগো ছেলেটার চালচলনে কোনোদিনও প্রকাশ পায়নি, অথচ ইরাম তো সেই হিসাবে নিজের ভুলগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেনি।
তারপরেও কি ছেলেটা কোনোদিনও পিছিয়ে গিয়েছে? বরং ইরাম 2 পা পেছালে সাইবান 4 পা এগিয়ে এসেছে। উষ্ণ পানি ইরামের ত্বক ছুঁয়ে গেল, সামলা ত্বকে লালচে বরণ ফুটল। শুধু শরীর নয়, আজ উষ্ণতা ছুঁয়েছে তার অন্তরকে। জীবনকে আরও একবার নতুন রঙে রাঙাতে ইচ্ছা হচ্ছে। খুব কি ভুল হবে যদি আরেকটাবার বিশ্বাস করা যায় এক যুবক তার প্রতিজ্ঞায় চির ধরিয়ে ফেলেছে? বাদ বসানো অনুভূতিগুলো কেমন জোয়ারে পরিণত হয়েছে। এই তাণ্ডব ইরামের মনের দুর্গ নাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, স্বভাবে সে বেপরোয়া, অপ্রতিরোধ্য জেনজি। তবে নিজের পরিবারের ক্ষেত্রে দুর্দমনীয় হিমালয়, যে ইরামকে অবধি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে আজ। অতি সূক্ষ্ম এক হাসি ছুঁয়ে গেল রমণীর ঠোঁটে। চোখ বুজে উষ্ণ পানির বিচরণ অনুভব করলো সে প্রাণ ভরে। ভেজা ঠোঁটে বিড়বিড় করলো আপন মনে, আমার আলাদিন। গোসল সেরে সুতি কাপড়ের এমব্রয়ডারি করা একটা গোল জামা পরলো ইরাম। এগুলো নতুন কেনা, গত মাসে সামিয়ার আর সারিকার সাথে শপিংয়ে যাওয়া হয়েছিল। তখন তার খালা ওরফে শাশুড়ি কিনে দিয়েছেন। বেশ আরাম আছে এগুলোতে। চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে বেরোলো সে। সামনের দৃশ্যটি তাকে মুগ্ধতায় গ্রাস করলো বিনা কারণেই। বিছানায় আরামে ঘুমাচ্ছে ইজান। সে আসার পর খানিকটা খাওয়াতে কাদা হয়ে গিয়েছে একেবারে। দিন দুনিয়ার কোনো হুঁশ নেই, নিদ্রাচ্ছন্ন। ছোট ছোট হাত দুখানা মুখের 2 পাশে মুট করে রাখা। ইরাম গোসল করতে যাওয়ার সময় ঢেকে যায়নি ইজানকে, অথচ এখন একটা পাতলা চাদর দিয়ে ছোট্ট শরীরটা ঢাকা। কাজটা কার বুঝতে বাকি রইল না। ইরামের বুক ভরে উঠল তৃপ্তিতে। যার জন্য এত কিছু, এত সংগ্রাম, এত লড়াই, সেই ছোট্ট মানুষটা ভালো আছে। এর থেকে বেশি কিছু কোনোদিনও ইরামের চাওয়ার ছিল না। তোয়ালে রেখে ঘুরে তাকালো সে। রুমের সাথে লাগোয়া বারান্দা আছে একটা, সেই বারান্দার দরজা খোলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ইরামের আগেই গোসল সেরেছে সে। একটা ঢোলা হাফাতা শার্ট আর ট্রাউজার পরনে। শার্টের বুকের দিককার বোতামগুলো খোলা। গলায় ঝুলতে থাকে একটা সিলভার চেন, চকচক করছে। চুলগুলো এখনো আধা ভেজা। তাকিয়ে আছে সুদূর আকাশপানে। বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে। তাকে দেখাচ্ছে কোনো শিল্পীর হাতে গড়া সুনিপুণ এক ভাস্কর্যের মতন। ইরাম তাকিয়ে রইল অনেকটা সময়। অতঃপর পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার ভেতরে, দাঁড়ালো সাইবানের পাশে। আকাশে কি দেখছো? নরম গলায় শুধালো ইরাম। সাইবান তার দিকে তাকালো না, আকাশের দিকে দৃষ্টি রেখে উত্তর দিল, তারা গুনছি। তারা গুণে শেষ করা যায় না। যতদিনে আপনি জবাব দিবেন ততদিনে শেষ হয়ে যাবে। ইরাম মাথা ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। কি জবাব চাও তুমি? সেটা আপনি বুঝে নিন। বুকে দুবাহু বেঁধে স্বামীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সে। সাইবানের নয়নজোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারাদের। তার কালো চোখের মাঝে অসীম সৌন্দর্য নিয়ে প্রতিফলন ঘটছে সেসবের। যেন তারা আকাশে নয়, বরং সাইবানের চোখে ফুটেছে। ইরাম নরম গলায় বলল, তুমি বাস্তব সম্পর্ক চাও, আমাদের ভবিষ্যৎ চাও। সবই শুনলাম, বুঝলাম, কিন্তু আমার মনে হয় না তোমার ধারণা আছে তুমি কি চাইছো। এবার সাইবান চোখ ঘুরিয়ে তাকালো ইরামের মুখে, ঘোরাফেরা করে ঠোঁটের উপর থামলো তা 1 সেকেন্ডের জন্য। পরক্ষণে আবার চকিতে চোখে উঠে এলো, নয়নে নয়ন মেলালো। আমি না বুঝে জিদ করছি তাই মনে হয় আপনার? ইরাম মাথা দোলালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, তুমি জেদ করছো না, তোমার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি বুঝতে পারছো না জীবনটা অনেক বড়। আজ বর্তমানে এরকম, কাল সেটা নাও থাকতে পারে। মানুষের মন পরিবর্তন হতে 2 সেকেন্ড সময়ও লাগে না, সেখানে বছরের পর বছর একসঙ্গে চলাটা কঠিন। চোখ তুলে স্বামীর গভীর দৃষ্টির মাঝে সরাসরি তাকালো ইরাম বলল, তোমার আর আমার জন্য সেটা আরো কঠিন, কারণ আমাদের বয়সের বিভেদ। আর 5টা সাধারণ দম্পতির সঙ্গে নিজেদের তুলনা করাটা কঠিন। তুমি ভবিষ্যতে আরো ম্যাচিওর হবে, তোমার চিন্তাধারায় পরিবর্তন আসবে, এটা জাগতিক নিয়ম, দোষে কিছু নয়। একটা ঢোক গিলল ইরাম। তার কণ্ঠস্বর অনেকখানি মিয়ে এলো। আর কিছু বছর পরে আমার চুলে পাক ধরবে, শরীর ভেঙে যাবে, চেহারা জেল্লা কমে যাবে, তখনও কি তোমার আমায় মনে ধরবে? গাঢ় নীরবতা। রেলিংয়ের উপর হাত চেপে বসলো ইরামের। বাতাসের প্রবাহ এসে এলোমেলো করে দিয়ে গেল তার হালকা ভেজা চুলগুলো। মিনিট খানেক নৈশব্দ রাজ করলো। অতঃপর অতি ধীরে তার কাছে সরে দাঁড়ালো সাইবান। রেলিংয়ের উপরে রাখা তার হাতটার উপর নিজের বিশাল হাতটা রাখলো। সব শীতলতা যেন তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। ইরাম টের পেল উষ্ণতার আচ্ছাদন। সূক্ষ্ম হাসলো সাইবান। আমার কাছে টাইম মেশিন থাকলে আমি সবার প্রথম কি করতাম জানেন? কানের কাছে গভীর কণ্ঠটা বাজলো বুঝি। রমণী এক এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলো, তবুও শুধালো, কি করতে? অতীতে গিয়ে সেই সময়টাকে আপনাকে দেখাতাম যখন আপনি একজন নারী থেকে একজন মা হয়ে উঠেছিলেন। পাশ থেকে সরে পিছনে দাঁড়ালো সাইবান। ইরামের কাঁধে মাথা ঠেকালো, জড়িয়ে ধরে একটা হাত রাখলো অর্ধাঙ্গিনীর উদরের মাঝে। পটলা যখন এখানটায় বাস করতো তখন আপনাকে কেমন লাগতো দেখার ইচ্ছা আমার মৃত্যু মিটবে না। একটু থেমে এসে যোগ করলো, আপনার ফোলা পেট, ভারী শরীর, খিটখিটে মেজাজ, বাঁচম ব্যবহার,
চামড়ার স্টক্স মার্কস দেখার জন্য যে কোনো কিছু সৌদা করতে পারে। তার জন্য আপনার পাকা চুল গলিত জোৎস্না। ইরাম নির্বাক হয়ে রইল। কেমন অনুভূত হচ্ছে তা ব্যাখ্যা করাটা মুশকিল। বুকের ভেতরে ঝড় উঠেছে, যে ঝড় এত সহজে দমবে না আজ। অভ্যন্তরে যে সত্তাটাকে ইরাম বন্দি করে রেখেছে, আজ সে দুয়ারে করানের স্বাধীনতা চাইছে। আর কত দূরত্ব, আর কত লুকোচুরি। একটুখানি ভালোভাবে বাঁচার অধিকার কি তার নেই? টালমাটাল এই দোলাচলের মাঝে তার কানে ভেসে এলো, আপনার প্রতিটা রূপেই অদমের চোখে পড়বল আকর্ষণীয় ইরাম। এ যেন এক নিগুড় আহ্বান। হাজারো চাওয়া সত্ত্বেও এই আহ্বানের সামনে নিজেকে রোখা গেল না। কাপা কাপা একটা হাত ইরাম নিজের উদরে চেপে বসা পুরুষালী হাতটার উপর রাখলো। আঙ্গুলগুলো জড়িয়ে গেল তার নরম আঙ্গুলের ভাঁজে ভাঁজে। আলাদিন, হুম। ডাকের বিপরীতে যখন উত্তরটা ভেসে এলো, তখন ইরামের খুব মধুর অনুভূতি হলো। নিজেকে স্বাধীনতা দিল সে, এলিয়ে দিল শরীরটাকে স্বামীর বুকের বিপরীতে। সাইবান আরো শক্তভাবে তাকে জড়িয়ে কাছে টেনে নিল, ঘাড়ে মুখ গুজলো। সদ্য গোসল সেরে আসায় ইরামের শরীরের শীতল সুবাসটুকু তাকে মাতোয়ারা করে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড কষ্ট হচ্ছে। ইরাম আকাশের তারাদের দিকে চেয়ে বলল, একটা সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। যেখানে বিশ্বাসের বাস, সেখানে নিষিদ্ধ সর্বনাশ। আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি জানি না, তবে তুমি আমার জীবনের এমন কিছু সত্য জানো যার সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির ধারণা নেই। ইউ নো মাই ডার্কেস্ট সিক্রেট, মাই ডার্কেস্ট পাস্ট। কিন্তু সেই হিসেবে আমি তোমার সম্পর্কে কতটুকু জানি? সাইবান থমকালো, মুখ তুলে খানিকটা বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার আঙ্গুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজেদের মেলানো হাত দুটো দেখতে দেখতে বলল, যদি তুমি আমাদের মাঝে সত্য চাও, তবে তোমাকেও সত্য হতে হবে। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কিনা। যদি মনে হয় এক বিন্দু হলেও করো, তাহলে তোমায় বুঝতে হবে। আমাকে একটুখানি সাহায্য করো, কেমন তোমায় বুঝতে? সাইবানের আঙ্গুলগুলো ইরামের আঙ্গুলের মাঝে এতটা জোরে চেপে বসলো যে রমণী এবার রীতিমতো ব্যথা পেল। তবুও নিজের হাত সরিয়ে নিল না, স্বামীকে সময় দিল। সাইবানের চেহারা শক্ত হয়ে গিয়েছে, চোখ জোড়া থেকে নমনীয় ভাব বিদায় নিয়ে কেমন বিষণ্ণতা ভর করেছে। অবশেষে ঝুঁকে ইরামের কাঁধে কপাল ঠেকালো সে, একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনি কবে থেকে জানেন? তার কণ্ঠটা হালকা ভাঙা শোনালো। ইরাম জবাব দিল, আমি জানি না, তোমার কাছ থেকে জানতে চাই। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো সাইবান। ইরাম ভাবলো কোনো প্রতিক্রিয়া আসবে না, হয়তো সে অতটাও কাছাকাছি যেতে পারেনি এই ছেলেটা। যতটা কাছাকাছি গেলে মনের কথাগুলো একেবারে লুকিয়ে না রেখে খোলাখুলি বিনিময় করা যায়। অথচ তার আলাদিন তাকে আরো একবার পরিপূর্ণভাবে হতবাক করে দিল। আগের তুলনায় শান্ত হয়ে বলল, আমাকে একটু সময় দিন, একটুখানি গুছিয়ে নেই। আমি আপনাকে নিজে থেকে সব বলবো। ব্যাস, আর পারা যায় না। এত কিছুর পর আর ফিরিয়ে দেওয়া মানায় না। ইরামের বুকের ভেতরটা ধরপড় করে উঠল, মনে হলো যেন শ্বাস আটকে যাবে তার। সাইবান বলে গেল, আর থ্যাঙ্কস, আমার মতো মহাবোকামি না করে আপনি সহসের আমার কাছে এসে জানতে চেয়েছেন। আমি দাম্পত্য জীবনে একেবারে কাঁচা, হালটা আপনাকে শক্ত করে ধরতে হবে। সহসাই উল্টে ঘুরে দাঁড়ালো ইরাম, দুর্বোধ্য হৃদয় চেপে দুহাত তুলে সাইবানের মুখটা চেপে ধরল। মৃদু হাসলো সাইবান। ইরামের হাতে বিড়াল ছানার মতো নিজের মুখ ঘষতে ঘষতে বলল, তালা আটকায় চাবিতে, মাছ আটকায় বড়শিতে, আর আমি আটকাই আপনাতে। ঝুঁকে এলো সে। অর্ধাঙ্গিনী স্তব্ধ অর্ধাঙ্গিনীর সন্নিকটে থেমে প্রাণ ভরে তার ভ্রু জোড়ার ভাঁজ, চেহারা লালিমা এবং ঠোঁটের কাঁপুনি খেয়াল করলো। বৃদ্ধাঙ্গুলে ছুঁয়ে দিল সেই ঠোঁট। ইরাম শিওরে উঠল, পরক্ষণেই ফিসফিসিয়ে বলল, আপনি তো আমার জন্য গোটা একটা বিপদ সংকেত। আস্তে আস্তে সাবধানতা ভাসে, তবু যাই বারবার পিছলে। নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দিল সাইবান। প্রথমটায় আলতোভাবে। ইরামের সমস্ত শরীর কাঁপল, হাত দুখানা ঠেলে দূরে সরাতে চাইল এই প্রণয়কে। অথচ আস্থা পারা গেল না। নবসূচনা গ্রাস করলো তাকে, নতুন প্রত্যাশা, আশা, ভরসা এবং স্বপ্নের উদয় ইরামকে আর নির্বিকার থাকতে দিল না, সাড়া দিল সে। সাইবান তাতে সেকেন্ড খানেকের জন্য জমে গেল। বুঝে এমন নিগুড় উৎসাহ আশা করেনি। ঠিক পর মুহূর্তে সব দ্বিধাদ্বন্দ্ব ভেঙে চুরমার হয়ে গেল। দুহাতে ইরামকে কাছে টেনে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলল সাইবান। অর্ধাঙ্গিনী তার শক্তপোক্ত শরীরের ভার স্পষ্ট টের পেল, সঙ্গে তীব্র আবেগের উদ্গীরণ। ইরামের চোখ জোড়া বুঝে গেল। সে শুধু অনুভব করে গেল তার ঠোঁটের মাঝে সাইবানের ঠোঁটের আগ্রাসী বিচরণ। এক হাতে তার চুল আঁকড়ে ধরল স্বামী, কোমরে আঙ্গুল চেপে ঠেলে দিল রেলিংয়ের উপর। সিমেন্টের থামে পিঠ ঠেকল ইরামে, না চাইতেও সামান্য ঘুমিয়ে উঠল সে। আই ওয়ান্ট ইউ মাই প্রেশিয়াস। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তার ঠোঁটের বিপরীতে ফিসফিস করল সাইবান। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন রক্তিম আভা ধারণ করেছে। কপালের চুল এলোমেলো হয়ে পড়েছে, ভ্রু পিয়ার্সিং অশনি সংকেতের মতন চিকচিক করছে। আর ওই চোখ জোড়ায় যেন জনম জনমের মোহ। ইরাম বিমুগ্ধ হয়ে চেয়ে দেখল। সাইবান তার নাকের ডগায় চুমু খেয়ে আবারও বলল, এত আদর আর বুকে রাখা যায় না, আজ আমার আদরণী হয়ে যান না। ইরাম মৌখিক কোনো উত্তর করল না।
দুহাত বাড়িয়ে স্বামীকে কাছে টেনে প্রথমে তার কপালে চুমু দিল, অতঃপর পুনরায় সেই ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সাইবানের আঙ্গুল তার চুলের মাঝে চলে গেল, আঁকড়ে ধরল যেন সমস্ত অস্তিত্বকে। ইরাম নিজেকে বিলিয়ে দেওয়ার সাহস করলো। চোখ বুজে ফেলতেই মনে হলো যেন অসংখ্য হাত তাকে চারিপাশ থেকে জাপটে ধরতে চাইছে। হাজারো স্মৃতি ভাসলো মানুষ পটে, অন্ধকার ঘর, চিৎকার, শরীরী দাগ, রক্ত উন্মাদ করা হাসি, বিকৃত উদযাপন। শরীর কাঁপলো সেই দুঃসহ স্মৃতির তাড়নায়। তবে আজ নিজেকে সরিয়ে নিল না সে। নিবেদন করলো এই বেপরোয়া ঘূর্ণিঝড়ের সামনে পরিণতি কি হবে জানা নেই তার। ইরামের শরীরটাকে শটান শূন্যে তুলে ফেললো সাইবান, যেন পুতুল মাত্র। হনহন করে হেঁটে বারান্দা থেকে চলে এলো রুমের ভেতর। বিছানার একপাশে সযত্নে শুইয়ে রাখলো। ইরাম উঠে বসার সুযোগটুকুও পেল না। এর আগেই সাইবানের ভারী শরীর চেপে এলো তার উপর, হাত দুটো চেপে ফেললো ম্যাট্রেসে। অর্ধাঙ্গিনীর ঠোঁট পেরিয়ে চিবুক, কানের লতি ছুঁয়ে গেল তার অধৈর্যরা। নেমে এলো আরও নিচে, গলার কাঁধের সংযোগে ঠিক যেখানে উন্মত্ত হয়েছে ইরামের পালস, সেখানে একটা কামড় বসিয়ে দিল সাইবান। রমণীর মনে হলো তার ধর থেকে আত্মা বোধহয় বেরিয়েই গেল। নামটা অজান্তে মুখ ফসকে বেরিয়ে এলো। আবেদন নিয়ে হাসলো সাইবান, আবেশিত গলায় বলল, হ্যাঁ, আপনার আলাদিন। ইরামের গলায় মুখ গুজে দিল সে। তার মাতাল করা ছোঁয়ায় কম্পিত হতে লাগলো রমণীর সর্বাঙ্গ। প্রাণ ভরে অনুভব করলো সাইবান নিজের শরীরের ভারের নিচে অর্ধাঙ্গিনীর প্রতিটা কম্পন, প্রতিটা প্রতিক্রিয়া, প্রতিটা দ্রুত নিঃশ্বাস। দারুণ মুগ্ধতা গ্রাস করলো তাকে। আপনা আপনি ইরামের পিঠের নিচে হাত চলে গেল তার। জামার বোতামগুলো খুলতে লাগলো সময় নিয়ে, একটা একটা করে। উন্মুক্ত হওয়া কাঁধে ছুঁয়ে দিল নিজের ঠোঁট, যত গভীরভাবে সম্ভব, যতবার পারা যায়। বাদ দেওয়া যাবে না 1 ইঞ্চি ত্বকও। ইরামের বাম কাঁধ রেঙে উঠল তার আদরের চিহ্নে। অসীম তৃপ্তি হলো এই দখলদারিতে। পিঠের মাঝে হাত বুলে ইরামের কানের লতিতে কামড় বসাতেই হঠাৎ আ আ আ উয়া আ জমে গেল উভয়ে। ঘর থেকে বেরিয়েছে এমন দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। টকটকে লাল হয়ে ওঠা মুখে চেয়ে রইল ইরাম স্বামীর মুখ পানে। তারপরই মাথা কাত করে দেখলো পাশে বিছানায় আরেকটু দূরে শুয়ে হাত পা ছুড়ে কাঁদছে ইজান। এক মুহূর্তের জন্য তার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দুজনার। ভীষণ লজ্জা বোধ হলো ইরামের। সাইবানের বুকে হাত ঠেকিয়ে ঠেললো, অথচ এক চুল নড়ল না সাইবান। মাথা কাত করে তাকিয়ে থাকলো ইজানের ছটফট করতে থাকা শরীরের দিকে। তার চেহারা কেমন যেন শক্ত হয়ে গেছে, ভ্রুজোড়ার মাঝে তীব্র টান টান ভাঁজ, কপালের পাশে শিরা উপশিরা জেগে উঠেছে, গলার দিকটায় ধমনী স্পষ্ট দপদপ করছে। কাছাকাছি থাকায় শরীরের হঠাৎ বেড়ে যাওয়া উত্তাপটা ইরাম স্পষ্ট টের পাচ্ছে। স্ত্রীকে বিদ্যুৎ দিলে যেমন ধীরে ধীরে গরম হয়ে ওঠে, সাইবানও ঠিক তেমন গরম হয়ে যাচ্ছে। আরেকটু হলে বাষ্পীয় ইঞ্জিনের মতন তার মাথা থেকে ধোঁয়া বেরোনো শুরু হতে পারে। ইরাম উঠতে চাইলে এবার খানিকটা জোরেই ধাক্কা দিল। ধপ করে তার কাঁধে মাথা গুজে ফেললো সাইবান। ছেলেটার শরীর কাঁপতে শুরু করেছে। 2 হাতের আঙ্গুল বিছানার চাদর এত শক্তিতে আঁকড়ে ধরেছে যে আঙ্গুলগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইরাম ফিসফিস শুনতে পেল নিজের কানে। তামান্না ভাটিয়া ধুর, জাউরার বাচ্চাটা। তামান্না আর কাজের না। এক লাফে ইরামের উপর থেকে উঠে পড়ল সাইবান। ধূপধাপ পা ফেলে হনহন করে এগিয়ে গিয়ে এক হাতে খাবলা দেওয়ার মতন করে ইজানকে তুলে ফেললো। ইজানের কান্না থেমে গেল হঠাৎ করেই। অশ্রুসজল চোখে সে ড্যাব ড্যাব করে চেয়ে রইল পিতার দিকে, যেন নিজেও অবাক হয়ে গিয়েছে। ইরাম হতবিহ্বল হয়ে চেয়ে দেখলো সে নিশ্চিতভাবে জানে ইজান কথা বলতে পারলে বলতো। এটা কোন ধরনের বেয়াদবি আব্বু তার মুখ থেকে বেরোলো। গু তোর গুহের পোটলায় বাইন্দা পিছাইয়া একসের ওসাইতে পারতাম যদি। সাইবানের মুখ থেকে বরিশাল্লা ভাষা বেরিয়ে গিয়েছে। ইরাম ফ্যাল করে শুধু দেখে যাচ্ছে কাণ্ড। ইজানও কম যায় না, কত বড় সাহস বাপে ওনাকে গালি দেয়। সেও ছোট্ট পা তুলে বুক বরাবর লাথি হাঁকিয়ে খেকিয়ে উঠল। আগা গু ইক্কা পাক্কা মারবে এইখানে, ফেলাসি বেঁধে টয়লেটে। সত্যি সত্যি ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করলো সাইবান। তার বাহুর মাঝে সাপের মতন হাত পা জড়িয়ে আঁকড়ে ধরে ফেলে ইজান নিজের শক্ত মারির এক ভয়ানক কামড় বসিয়ে দিল বৃদ্ধাঙ্গুলে। সূচফোটার মতন একটা ব্যথা হলো। সাইবান ঝটকা দিয়ে উঠল। আহ! ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল সে। ইজান তার হাত থেকে নেমে গড়িয়ে গেল ম্যাট্রেসের উপর। কার্যসিদ্ধি হাসিল হয়েছে। বিজয়ীর ভঙ্গিতে মাথা তুলল সে। তাতেই দেখা গেল নিচের মাড়ির উপর সাদা সাদা সুচালো কিছু একটা একেবারে জলজল করছে। কোদালের কোসানি। গর্জে উঠল সাইবান। ইরাম যেন সম্বিত ফিরে পেয়েছে এতক্ষণে। দ্রুত ইজানকে বুকে টেনে নিল সে। একটা আঙ্গুল ঢুকিয়ে সন্তর্পণে পরীক্ষা করলো ইরাম। কিছুদিন থেকে সে বুঝতে পারছিল জায়গাটা শক্ত ছিল, দাঁত উঠবে শীঘ্রই। আজ সকালেও মুখ পরিষ্কার করার সময় সুচালো লেগেছে, তবে তখনও দাঁত ভালোভাবে বেরোয়নি। এখন স্পষ্ট দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি। ইরামের মাঝে ইজান একেবারে গলে গেল। মাতৃ হৃদয় আনন্দে নেচে উঠল। জড়িয়ে ধরে অসংখ্য চুমু খেলো সে ছেলেকে। খিলখিলে গলায় হাসলো ইজান। মায়ের আদরে উত্তেজিত হয়ে পড়ল। আ আ গু গু লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের বুকে লেপটে থাকা ইজানের দিকে আঙ্গুল তুলে হুঙ্কার দিল। খা, তুই খা, জোলার খানটা খা।
উল্টো ঘুরে হনহন করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল সাইবান। যাওয়ার সময় দরজাটা এত জোরে লাগিয়ে দিল যে ঠাস করে শব্দে চারিপাশ কেঁপে উঠল। প্রথমটাই স্তব্ধ হয়ে রইল ইরাম এবং ইজান দুজনেই। পরে এক্ষণেই একে অপরের দিকে তাকে ফিক করে হেসে ফেলল। ছেলের কপালে কপাল ঘষতে ঘষতে ইরাম বলল, আব্বা গো। বহুদিন বাদে প্রাণ খুলে হাসলো ইরাম। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল ইরাম। বলা বাহুল্য, সাইবান সত্যি গত রাতে আর রুমে আসেনি। ব্যাপারটা কি হলো? এতই রাগ। সেই রাগের কথা মনে আসলো ইরামের। হাসি পাচ্ছে এখন, তাই ঘুম ভাঙতে সে উঠে ফ্রেশ হয়ে নিল। ইজান মহারাজ রাতের দরবার শেষ করে এখন নিদ্রা বিশ্রামে আছেন। তাকে শুইয়ে রেডি হয়ে ইরাম নিচে নেমে এলো। কাঠের সিঁড়িতে ক্যাচক্যাচ শব্দ হলো। সাইবান অভিমানীটাকে এখন না আবার তোষামত করে ম্যানেজ করতে হয়। নিচে নামতেই বেশ কিছু খাবারের সুঘ্রাণ নাকে গেল ইরামে। সামনে দৃশ্য দেখে তার পদক্ষেপে সিঁড়ির মাঝে থেমে গেল। বিস্মিত নয়ন মেলে দেখল সে নিচের বসার ঘরটা মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। পুরাতন দিনের বিয়ে বাড়িতে যেমন রঙিন কাগজ ত্রিভুজের মতন কেটে কেটে ঝোলানো হতো তেমন ঝোলানো হয়েছে। কয়েকজন কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছে এখনো। টি টেবিলের সামনে মেঝেতে বসে অনুরাগ রঙিন কাগজ কেটে দিচ্ছে। সে পাশেই সুগন্ধা বসে বসে ঝালর বানাচ্ছে। মিসির সোফায় বসে বেলুন ফুলিয়ে রাখছে। হঠাৎ করে দেখলে মনে হবে বুঝি 90 দশকের কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছে কেউ। ইরাম অবাক হয়ে সামনে এগুলো। অবশেষে চোখ গেল তার ওই মানুষটার দিকে। সারা রাত কোথায় ছিল বুঝতে বাকি রইল না। দেয়ালের কাছে চেয়ারে উপরে সাইবান আঠা দিয়ে একটা পোস্টার টানাচ্ছে। সেই পোস্টারে লেখা আজ আপদের জন্মদিন, কিন্তু জয়ের বদলে ভুলে ঝ লিখে ফেলেছে। সেটা আবার নতুন করে লেখার প্রয়োজন বোধ করেনি। ঝ কেটে ওখানে বানান ঠিক করে লিখেছে আবার। আজ আপদের জন্মদিন। সাইবান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্কার হাতে নিয়ে কি যেন দেখলো। হতবাক ইরাম খেয়াল করলো সেই লাইনটাও আবার কেটে কুটে সাইবান ওই কাটাকাটির মাঝখানে লিখলো, আজ আপদের জন্মদিন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।